This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। প্রবীর বিশ্বাস মশাই গেছেন বাংলাদেশ হাই কমিশনের অফিসে, ডেপুটি হাই কমিশনের অফিসে, পার্ট সার্কাসে। কাজী দ্রুতালয়ে আমাকে বললেন যে আপনি বাংলাদেশটা নিয়ে ধরুন। কাজী আমাকে দৌড়ে আসতে হলো। মুখ চোখের অবস্থা দেখছেন খুব অসহনীয়, কিন্তু এত টাটকা খবর সেটাকে তুলে ধরতেই হবে। একদম গোড়াপত্তরেই জানাই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে প্রেস মিডিয়া থেকে শুরু করে সকলকেই বলেছেন, বা বিশেষ করে আপনারা যারা সোশ্যাল নেটওয়ার্ক বা ফেসবুক করেন, যে কোনো রকম উস্কানিমূলক, কোনো রকম নেতিবাচক কোনো খবর কেউ পোস্ট করবেন না। এ ব্যাপারে কিন্তু তিনি খুব কড়া এবং দৃঢ়চেতা। কাজেই আমি প্রত্যেককেই বলবো যে যে বিষয়টি সম্বন্ধে ওয়াকিবহাল নন, এমনকি আমরা সাংবাদিকরা অনেক কষ্টে কিছু খবর নিয়ে এখানে এসেছি, যেটা ফ্যাক্ট সেইটুকুই আমরা তুলব, যাতে করে গোষ্ঠীদ্বন্দ্ব বা কোনো রকম অসহযোগিতা না হয় তার পুরোপুরি ব্যবস্থা করব। মাননীয় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা এবং প্রণাম জানিয়ে শুরু করছি। ফের একবার নমস্কার, আদাব। আজকের অনুষ্ঠানের নাম অগ্নিগর্ভ বাংলাদেশ ও চিন্তায় ভারত। ভাববেন যে এটা কি হলো? অগ্নিগর্ভ বাংলাদেশের ঘটনা তো না হয় জানতে পেরেছি, ভারত কেন চিন্তায় থাকবে সেটা টুকরো টুকরো করে জানাই। দেখুন, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন বা বেশ কিছুদিন ধরে খবরের কাগজের মারফত জানতে পারছিলেন, বা কোনো কোনো টিভি চ্যানেলও দেখিয়েছে যে বাংলাদেশে একটা অশান্তির সৃষ্টি হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক ভোটটার পরে পরেই, এবং সেই অশান্তিটা নানান রকম ছুতো নাতায় হয়ে চলেছিল। এবং আপনারা জানেন যে এবার শেষ যে নির্বাচনটা হয়েছে তাতে আওয়ামী লীগ বিশাল সমর্থন নিয়ে, মানে সুবিশাল সংখ্যার আসন নিয়ে তারা ক্ষমতায় এসছে। এরপরের থেকে ধীরে 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 গণ্ডগোলটি শুরু হয়। কেন কি বৃত্তান্ত ডিটেলে যাওয়ার এখনই প্রয়োজন নেই, আপনারা পার্টলি শুনুন। আজকের টাটকা খবর হচ্ছে এটা যে বিগত বেশ কিছুদিন ধরে ছাত্র যুব একটা সংঘাত চলছিল। সংঘাত মানে তারা মিছিল করছিলেন, যত্রতত্র লাফালাফি, মারামারি, ছাত্রদের তরফ থেকেও মারপিট করা হয়েছে, পুলিশের তরফ থেকেও গুলি চালানো হয়েছে, ইত্যাদি করে 300-র অধিক মানুষের মৃত্যু হয়েছে, যেটা কাম্য নয়। এবার কথাটা হলো যে আন্দোলনটা কি কারণে ছিল। দেখুন, আন্দোলন একটা এমন ব্যাপারে ছিল যে যেটা নিয়ে আজকে যে ঘটনাটি ঘটলো তার সঙ্গে কোনো সম্পর্কই নেই, এবং আজকের ঘটনাটি দেখলে মনে হয় যেন এটা অনেক প্রি প্ল্যান, অনেক আগে থেকে তৈরি একটি ঘটনা। তাই প্রথমে আপনাদেরকে জানাই যে আন্দোলনটা হয়েছিল কোটা সিস্টেমে। কোটা সিস্টেমের ব্যাপারটা কি, যে স্বাধীনতা সংগ্রামী যারা, মানে বাংলাদেশ 1971 সালের যে স্বাধীন হয় তারপরের থেকে যারা স্বাধীনতা সংগ্রামী ছিল তাদের গভর্নমেন্টের একটা কোটা ছিল চাকরির, তাদের বংশধরদেরও একটা কিন্তু চাকরির কোটা ছিল, এবং তার সঙ্গে সঙ্গে আরও কতগুলো কি কোটা ছিল, এবং সংখ্যালঘুর একটা কোটা ছিল, যেটা আপনাদেরকে বলি যে চট্টগ্রামের ওদিকে যারা আদিবাসী, তার মধ্যে হিন্দুই বেশি, তাদেরও একটা কোটা ছিল। ফলে তারা কেন চাকরি পাবে, কেন চাকরি পাবো না আমরা, এই নিয়ে আন্দোলনে নেমেছিল ছাত্র সমাজ। ছাত্র সমাজ বলেছিল যে তারা একেবারেই কোনো দলের নয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যে ভয়ঙ্কর রূপ ধারণ করছিল এবং যেভাবে তাদেরকে ট্যাকল করা যাচ্ছিল না, সেটা ধিকি ধিকি করে আগুন জ্বলছিল। এর মধ্যে তো বহু ঘটনা ঘটে গেছে, আপনারা প্রত্যেকটি জানেন। না জানলেও বলি যে বাংলাদেশের অলিতে গলিতে যত না ঘটনা ঘটেছে, শহর ঢাকাতে তার থেকে মারাত্মক মারাত্মক ঘটনাগুলো ঘটেছে। কাজেই এইটে হতে হতে আজকে সকালবেলা আমি একটা পোস্ট ছেড়েছিলাম, পরে আমি উইথড্র করে দিলাম কেন জানি না। আমি এর আগেও একটা পোস্ট ছেড়েছিলাম প্রসূনগুপ্ত থেকে, যে বাংলাদেশের কিন্তু কঠিন অবস্থা, মুজিবের মতন অবস্থা না হয় হাসিনা। আমার মনে হয়েছিল, কারণ দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা রয়েছে, আজকে 26-27 বছর সাংবাদিকতার জগতে রয়েছি। 71 সালটা দেখেছি, এবং 71 সাল ইন্দিরা গান্ধী যে তৎপরতায়, যে বীরত্বে
পাকিস্তানকে দুটুকরো করে বাংলাদেশের সাহায্য করেছিলেন বাংলাদেশ তৈরির, সেটা তো আমরা কখনো ভুলবো না। কিন্তু দেখুন, তারপরেই ক্ষমতায় আসেন মুজিবুর রহমান, ধর্মনিরপেক্ষ মানুষ। মুজিবুর রহমানের সঙ্গে ছিল ইন্টেলেকচুয়াল ক্লাস বামপন্থীরা, তাদের নিয়ে একটা আওয়ামী লীগের গভর্নমেন্ট তৈরি হয়। কিন্তু তারপরেই নানান রকম ছুতোনাতা গণ্ডগোল শুরু হয়, এবং এই বিশেষ করে আমি কতগুলো নাম বলবো। শেখ কামাল, শেখ মুজিবের ছেলে, তার একটা ইনফ্লুয়েন্স ছিল, সেটাকে অপছন্দ করছিল অনেকেই। ফলে সেখান থেকে গণ্ডগোল পাকাতে পাকাতে এমন একটা সিচুয়েশন হয় যে ভারতের সঙ্গে তখন সখ্যতা হচ্ছে রাশিয়ার, সোভিয়েত ইউনিয়ন, কমিউনিস্ট রাশিয়ার। তাদের একটা বার্তা আসে ইন্দিরা গান্ধীর কাছে, এমন একটি বার্তা যে তোমার উপর এবং বাংলাদেশের উপর কিন্তু একটা আঘাত আসতে পারে। সেটা কেজিবি দিয়েছিল কিনা জানি না, মোটের উপর ইন্দিরা গান্ধীর কাছে এরকম একটা তথ্য ছিল। খেয়াল করে দেখুন, তারপরে জরুরি অবস্থা জারি করতে হয়েছিল। এদিকে বাংলাদেশের ব্যাপারে কিন্তু সতর্ক বার্তা ইন্দিরা গান্ধী পাঠিয়েছিলেন শেখ মুজিবকে। শেখ মুজিব বলছে যে আমার গায়ে হাত তুলবে কি করে, আমি তো দেশের জন্য লড়াই করেছি, জাতির জনক, মানে জাতির পিতা বলতো তারা। কিন্তু কি ঘটনা ঘটলো 1975-এর 15ই অগস্ট, শেখ ডালিমের নেতৃত্বে আর্ম ফোর্স এলাকায় এলাকায় নেমে এবং প্রথম আক্রমণ শেখ মুজিবের বাড়ি, প্রত্যেকটি লোককে হত্যা করলো, একদম শিশুটিকে পর্যন্ত। কি নৃশংস সেই ঘটনা ছিল আপনারা প্রত্যেকেই জানেন। কপাল জোরে বেঁচে যায় শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহেনা, কারণ তারা সেই সময় লন্ডনে ছিল। তারপরে তারা সেখানেই থাকেন। তারপরে একে একে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপ্রধানদেরকে একে একে হত্যা করা হয়, দেশ ছাড়া করা হয়, নানান রকম ঘটনা ঘটে। এবং এটা সেনা অভ্যুত্থান থেকে হয়েছিল বলেই সেটা তৈরি হয়েছিল। তারপরে ক্ষমতায় আসে, ক্ষমতা দখল করে আর্মিরা। একটা প্রথম দিকে এই আজকের মতনই একটা কেয়ারটেকার গভর্নমেন্ট তৈরি হয়েছিল, তারপরে আর্মিরা দখল করে, আসে জিয়াউর রহমান। আপনাদের বলা যায় যে এই জিয়াউর রহমান কিন্তু বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামী ছিলেন, এবং পরে তিনি খানিকটা পাল্টে গিয়েছিলেন। এবং সন্দেহ করা হয়েছিল যে 1975-এর 15ই আগস্টের আগে থেকে যে সংকটটা তৈরি হয়েছিল বা যে কনস্পিরেসিটা তৈরি হয়েছিল, তার পেছনে আমেরিকার হাত ছিল, পাকিস্তানের হাত ছিল। যার জন্য মুজিবের নিধনের পর তৎকালীন প্রেসিডেন্ট, যিনি কিনা এদেরই লোক ছিল, তিনি বলেছিলেন যে পাকিস্তানের বিরুদ্ধে একটি কথাও বলা চলবে না। আজকে আমার সেই সব কথা মনে পড়ছে। এবং তারপরে তো বহু বছর পার হয়ে গেছে, একেও শেষ করে দেওয়া হয়েছে। মুজিবকে যেমন হত্যা করা হয়েছে, তেমন মানে যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন তাকেও হত্যা করা হয়, এবং তারপরে হত্যালীলা চলতে থাকে। মানে জিয়াউর রহমান, তিনি ছিলেন জেনারেল জিয়াউর রহমান, তাকেও শেষ করা হয়। বিএনপি পার্টি তৈরি হয়। এই জিয়াউর রহমানের স্ত্রী শেখ খালেদা জিয়া, তিনি কিন্তু এই পার্টিটা তৈরি করেন। এরশাদ বলে একজন আসেন, তিনিও তখন দায়িত্ব নেন আর্ম ফোর্সের। খালেদাকে সরিয়ে তিনি ক্ষমতায় আসেন। তিনি বেশ 7-8 বছর ক্ষমতায় ছিলেন, এবং থাকলে কি হবে, ওই একটা জায়গা তৈরি হয়। যেটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ছিল বাংলাদেশ, সেটা কিন্তু তারপরে ধীরে ধীরে ইসলামিক রাষ্ট্রে পরিণত হয়। ফের আসে ক্ষমতায় শেখ হাসিনা লন্ডন থেকে ফিরে, এবং বারংবার ভোটের পর আজ দীর্ঘদিন ধরে তিনি ক্ষমতায় রয়েছেন। যদিও সেটা ইসলামিক কান্ট্রি, কিন্তু তবুও শেখ হাসিনার একেবারে ধর্মনিরপেক্ষতা, এবং বিগত দিনে পুজো আচ্চা উৎসব ইত্যাদি প্রত্যেকটারই স্পন্সরার ছিলেন শেখ হাসিনা। ফলে এটা একটা দিক বললাম। তো এই কোটার চাকরির জায়গাটা থেকে সম্প্রতি সুপ্রিম কোর্ট থেকে নাকি বলা হয়েছিল যে 97% চাকরি জেনারেল লোকেরা পাবে, 3% মতন চাকরি কোটাতে হবে। এটাতে থেমে যাওয়া উচিত ছিল। আমি জানি না শেখ হাসিনা কেন ছাত্রদের সঙ্গে বসলেন না, এবং সেটাকে কেন্দ্র করেও কিন্তু কোনো কিছু থামার লক্ষণ নেই, কেন থামার ব্যাপারই ছিল না। এবং সেটা দাউ দাউ করে জ্বলতে জ্বলতে অবশেষে আজকের 5 জুলাই, এই অগাস্ট, সেটাও ছিল অগাস্ট মাস, 15ই আগস্ট ছিল, আর এটা ছিল 5ই আগস্ট। ফের একটা ঘটনা ঘটল, হই হই কাণ্ড। আর্ম ফোর্সের লোকেরা শেখ হাসিনাকে গিয়ে বললো, আপনি এই মুহূর্তে রিজাইন করে দেশ থেকে পলায়ন করুন, তার কারণ আপনার ইনসিকিউরিটির জায়গা দেখতে পাচ্ছি। শেখ হাসিনা রেজিগনেশন সাবমিট করলেন রাষ্ট্রপতির কাছে, এবং শেখ হাসিনাকে একটি চপারে করে তাকে পার করে দেওয়া হলো ত্রিপুরা হয়ে বা কোনোভাবে। তিনি এই মুহূর্তে যতটুকু খবর পেয়েছি ভারতবর্ষে, এবং ভারতবর্ষের কোনো একটি জায়গায় বসে ভারতবর্ষের প্রশাসনের সঙ্গে তিনি কথা বলছেন। সম্ভবত অজিত ডোভালও সেখানে আছেন বলে শুনতে পাচ্ছি। এবার প্রশ্ন হচ্ছে যে যারা আন্দোলন করেছিলেন তাদের প্রয়োজনটা কি যে
তারপরে শেখ হাসিনা চলে যাওয়ার পর তার বাড়ি ভাঙচুর করা, এমএলএ এমপিদের বাড়ি ভাঙচুর করা, আওয়ামী লীগের লোকের বাড়ি আক্রমণ করা, মুজিবুর রহমানের মূর্তি ভাঙা ইত্যাদি ইত্যাদি, এগুলো তো তখন আর ছাত্র বলে মনে হচ্ছে না। পরে সেখানকার জেনারেল জামান তিনি 3টে সাড়ে 3টের সময় পাবলিক করলেন, প্রেস মিট করলেন, সেটা লাইভ টেলিকাস্ট করা হলো। তার আগে তো বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু আমরা বেশ খানিকটা খবর পেয়েছি। জামান বললেন যেটা যে বিদ্রোহের আগুন সেটাকে আমরা ধীরে ধীরে কন্ট্রোলে আনতে পারছি। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে খুব পলিশড লোক এবং চশমা বারবার করে ঠিক করতে করতে তিনি কথা বলছিলেন। তিনি জিয়াউর রহমান বা মেজর ডালিমের মতন খতরনাক টাইপের মনে হলো না, তবে লোক দেখে তো চেনার কোনো জায়গা নেই। তিনি বললেন যে সমস্ত আমরা কন্ট্রোলের মধ্যে আনছি, আমরা বিভিন্ন পার্টির সঙ্গে দফায় দফায় বৈঠক করছি। তখন কেউ একজন সাহস করে কোনো একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে হ্যাঁ ঠিক আছে, সব পার্টির সঙ্গে কথা বলছেন, আওয়ামী লীগের সঙ্গে কথা বলেছেন কি, যারা সব থেকে বড় পার্টি? তখন জামান বললেন যে না, আমি চেষ্টা করেছি, ওদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। সন্দেহের তীরটা এখান থেকে শুরু হলো। তার মানে আর্ম ফোর্সের একটা মস্ত বড় ভূমিকা কিন্তু এই আজকের সোমবারের 5ই অগাস্টের সঙ্গে যুক্ত রয়েছে। কি সেই যুক্ত? কিছু তথ্যাদি যেগুলো অভিজ্ঞতার সম্ভার থেকে বা কিছু কিছু জায়গা থেকে যে তথ্যগুলো পাচ্ছি সেগুলো খানিকটা আপনাদের তুলে ধরছি। এটা অনেক দিন ধরেই অ্যাটেম্প করা হয়েছিল বাংলাদেশকে। আপনাদের খেয়াল থাকবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক অত্যন্ত মধুর, এবং তিনি বারবার করে ভারতবর্ষে এসেছেন এবং তিনি পুরোপুরি ভারতবর্ষের মুখের দিকে তাকিয়েছিলেন যে কোনো রকম ঝুটঝঞ্ঝাট হলে মোদীর মতন শক্তিশালী এবং ভারতবর্ষের মতো শক্তিশালী দেশ নিশ্চয়ই তাকে সেভ করবেন এবং তাদের পাশে থাকবেন। আপনারা লক্ষ্য করে দেখুন এই মুহূর্তে ভারতের চারিদিকে থাকা দেশগুলোর কি অবস্থা। ছোট্ট দেশ নেপাল, যার কুল নেই, তুলনা নেই, কিছুই নেই, সে নেপালের মধ্যে চাইনিজরা ঢুকে গেছে এবং নেপাল আজকে সুর বদল করে ভারতের বিপক্ষে কথাবার্তা বলছে। আপনারা দেখুন মায়ানমার, যেটা ভারতের সঙ্গে লাগোয়া একটি জায়গা, সেটা তো চীন বহুদিন আগে কবজা করেছে, যেখান থেকে রোহিঙ্গা ইত্যাদি এই গল্পগুলো তৈরি হয়েছিল। আপনারা দেখুন শ্রীলঙ্কা, একেবারে সেম বাংলাদেশের যে ঘটনাটি আজকে ঘটেছে ঢাকাতে, সেই একই ঘটনা কিন্তু শ্রীলঙ্কাতে ভাঙচুর করে সমস্ত লোক পথে নেমেছিল, পরে আর্ম ফোর্স গিয়ে দখল করে। শেষ পর্যন্ত এখন যে গভর্নমেন্টটি রয়েছে টোটালি কন্ট্রোল বাই চায়না, এবং পাকিস্তান তো রয়েছেই। সুতরাং ভারত চারিদিক থেকে ঘিরে গেল আজ এই বাংলাদেশ এই চেঞ্জ ওভারের জন্য। এখন নতুন যারা এলো তারা কি করবে, কি করতে পারে, কতদূর কি করতে পারে, কতটা সিকিউরিটি রয়েছে? জামান যেটা বলছেন যে আমি কথা বলেছি জামাতের সঙ্গে বা বিভিন্ন যে সংস্থা পার্টিগুলোর নাম বলছেন, তার মধ্যে অনেকগুলো উগ্রপন্থী দল রয়েছে তাদের দেশের। কাজেই জিনিসটা খুব স্বাস্থ্যকর নয়, এবং ছাত্রদেরকে শিখণ্ডী করে এত বড় কাণ্ডটি বাংলাদেশে ঘটে গেল। এখনই ভারতের সঙ্গে সুসম্পর্ক হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে তো আমার মনে হয় না। এবং তার সঙ্গে সঙ্গে এটাও আমি দৃঢ়তার সঙ্গে জানাতে চাই যে ভারতের সঙ্গে সুসম্পর্ক কি হবে বা না হবে থেকে বড় কথা, হাসিনা দেশ থেকে বেরিয়ে এলেন, এটা মারাত্মক ঘটনা। তবু ভালো যে হাসিনাকে তারা খুন করেনি। তার কারণটা হচ্ছে যে এখন বোধহয় অত অ্যারোগেন্সি করা যাবে না, কারণ মুজিবকে হত্যা করার পর যেভাবে সারা পৃথিবীর লোক তিরস্কার করেছিল, সেই বাংলাদেশ সেই রিস্কটা নেয়নি, তাকে বলেছে মানে কেটে পড়ো। এবার হাসিনা ভারত থেকে নাকি লন্ডনে চলে যাচ্ছেন, ফের তিনি কবে ফেরত আসবেন, ফের কবে একটা ভালো জায়গা হবে। তবে এইটুকু বলতে পারি যে কাজটা ভালো হলো না, শঙ্কা বাড়ল ভারতেরও। এবং আমি কতগুলো প্রশ্ন আজকে রাখবো। প্রথম কথাটা হচ্ছে যে ভারতের গোয়েন্দা দপ্তরের কাছে কি খবর ছিল না, যেটা ইন্দিরার কাছে খবর ছিল 75 সালে যে মুজিবের উপর হামলা হতে পারে? সেই খবর কি ছিল না? যদি থেকে থাকে তো আমাদের তো অজিত ডোভাল হচ্ছে গিয়ে এই ধরনের ডিপার্টমেন্টের মাথা এবং ধুরন্ধর মানুষ, তাহলে কিভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো যায় তাই নিয়ে কি কোনো চিন্তা ভাবনা হয়েছিল? এত বড় ঘটনাটা ঘটে গেল, ভারত বুঝতেই পারলো না, এবং তারা এখন সিকিউরিটি দিচ্ছে হাসিনাকে। তার আগে তো প্রশ্ন থাকে যে তার আগে আমাদের কাছে কতটুকু খবর ছিল যে এই যে বাংলাদেশ হাতের বাইরে চলে যাওয়াতে এটা তো আমাদের ইনসিকিউরিটি তৈরি হলো বাস্তবিক। ফলে এটা নিয়ে ভাববার মতন জায়গা রয়েছে যে এটা কি এক ধরনের ভারতের কাছে গোয়েন্দা দপ্তরের কাছে খবর ছিল না বলে বাংলাদেশের উপর এতটা আঘাত এলো? হাসিনা মানসিকভাবে ভেঙে পড়েছেন, কারণ তিনি সম্পূর্ণভাবে ভারতের উপর ডিপেন্ড করেছিলেন। এবার পাকিস্তানের লোক, বাংলাদেশের লোক এবং সাম এক্সটেন্ট আমেরিকাও কমতি যায় না, তাদেরও এখন
বাংলাদেশের প্রবেশের জায়গা থাকবে। আমার একটা কথা মনে আসছে যে এবারে নির্বাচনের ঠিক আগে, বাংলাদেশের নির্বাচনের ঠিক আগে আমেরিকার প্রেসিডেন্ট হুমকি দিয়েছিলেন শেখ হাসিনাকে যে নির্বাচনটি সঠিকভাবে করুন, নির্বাচনে যদি গোলমাল করেন তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। এবং আমরা জানি যে নির্বাচনটি কিভাবে হয়েছিল। হাসিনার ত্রুটি প্রচুর রয়েছে। তিনি ক্ষমতায় ছিলেন ঠিকই, তিনি ভারতপ্রেমী ঠিকই, আমাদের বন্ধু ঠিকই, কিন্তু যে ভোটটি হয়েছে সেটা বুথ দখল করে হোক, জোরজার করে হোক, কাউকে নমিনেশন সাবমিট করতে না দেওয়া হোক, মানে একেবারে হ্যাড্ডাবাড্ডা করে ছেড়ে দিয়েছিল। ফলে তার একটা তো ক্রোধ ছিলই। এবং আজ মৌলবাদী শক্তি তো চুপটি করে বসেছিল এবং তাদেরই যে লিডার তিনি লন্ডন থেকে এটাকে কন্ট্রোল করছিলেন বলে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। তো কাজেই তখনই সতর্ক হওয়া উচিত ছিল। এই যে তিস্তা নিয়ে কিছুদিন আগে নরেন্দ্র মোদীর সঙ্গে হাসিনার কথাবার্তা হলো, তখনই কি নরেন্দ্র মোদীর কাছে খবর ছিল না যে এরকম ধরনের একটা চাপ আসতে পারে বহির্বিশ্বের সঙ্গে? এখন আমাদের সঙ্গে সম্পর্ক ভালো রাশিয়ার, আমেরিকার সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক না, চীন আমাদের কম্পিটিটার। ফলে এটা কিন্তু একটা শঙ্কার জায়গা তৈরি হয়ে গেল। বর্ডারগুলো ইতিমধ্যে সিল করা শুরু হয়ে গেছে। আমি যখন ফিরছিলাম তখন বাংলাদেশের একটি বাস, মানে ঢাকা থেকে কলকাতার একটি বাস হুটার বাজিয়ে বাজিয়ে চলে গেল। যারা সেখানে রয়েছে তাদের কি অবস্থা হবে? আমি খুব করজোরে নিবেদন করছি যে এমন কোনো পোস্ট করবেন না, কোনো উত্তেজনামূলক কোনো কথা লিখবেন না, কারণ জানবেন যে বাংলাদেশে 18 কোটি লোকের মধ্যে সুবিশাল আওয়ামী লীগের লোক রয়েছেন যারা বেসিক্যালি ধর্মনিরপেক্ষ বা বামপন্থী একটা গ্রুপ রয়েছে বা ইন্টেলেকচুয়াল একটা গ্রুপ রয়েছে যারা কিন্তু ভারতপ্রেমী। এক, দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে প্রায় কোটি খানেক হিন্দু এখনো কিন্তু সেখানে রয়েছে। ফলে আমরা আমাদের দেশ থেকে এমন কোনো মন্তব্য করব না, রাজনীতির ক্ষেত্রেও হোক, সোশ্যাল নেটওয়ার্কেও হোক। আমি দেখছিলাম যে দুপুরের পরপর ওই আরামবাগ চিকেন চ্যানেলটি উস্কানি ইতিমধ্যে দেওয়া শুরু করেছে। মাননীয় কুণাল ঘোষের কাছে অনুরোধ যে আপনি মুখপাত্র এবং দলের সম্পাদকও বটে এবং আপনি একজন সাংবাদিকও বটে, আপনার কাছে করজোরে অনুরোধ যে সোশ্যাল নেটওয়ার্কের একটা গ্রুপ রয়েছে যারা আমাদের দেশের মৌলবাদী শক্তি বলে আমরা মনে করি, তারা যাতে উল্টো পাল্টা পোস্ট না করে, পোস্ট করলেই দেন তাদের যাতে অ্যারেস্ট করা যায়, এই বার্তাটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দেওয়া হোক। আমরা কিন্তু যেটা তথ্য সেটুকুই তুলে ধরেছি এবং বারবার করে বলছি। এবং আমরা জানি যে এটা পশ্চিমবঙ্গ, এখানে কিন্তু সংখ্যালঘুর গুরুত্ব খুব একটা নেই, প্রায় নেই বলাই যায়। সংখ্যাগুরুদের কাছে বলবো যে সংখ্যালঘুরা আপনাদের ভাই, এমন কোনো ঘটনা ঘটাবেন না যার এফেক্ট গিয়ে বাংলাদেশে পড়ে, কারণ বাংলাদেশে আজকে ক্ষমতায় যারা এসছে তারা কিন্তু ভয়ঙ্কর, এটুকু বলতে পারি। কাজেই এটা আমাদের নৈতিক দায়িত্ব। এই যে কিছুদিন আগে আমাদের যারা ভোট দেয় আমরা তাদের বলে যে একটি কাঁচা কথা বলা হয়েছিল, এই যে একটা বিভাজন গোষ্ঠীতন্ত্রে এই ধরনের ছেলে মানুষই কথাবার্তা বললে তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে তাদের গ্রেপ্তার করুক, কারণ দেশের অবস্থা খুব একটা ভালো না। যেভাবে মৌলবাদী শক্তি সেখানে মানে বাড়ছে বা সারা বিশ্ব জুড়ে, সেরকম আমাদের দেশেরও মৌলবাদী আমাদের দিকের যে উগ্রতা করছে সংখ্যালঘুদের উপর, সেটাও কিন্তু বন্ধ হওয়া দরকার। এবং আমাদের একটি উল্টোপাল্টা কথাবার্তা বা উল্টোপাল্টা কোনো ঘটনা কিন্তু ইনসিকিউর করে দেবে ওদিকে থাকা আওয়ামী লীগের লোক এবং হিন্দুদের। ফলে এই ব্যাপারটা কিন্তু ভীষণভাবে মনে রাখা দরকার। আমি জানি না এরা হয়তো সিকিউরিটির জন্য আবার 71-এর মতন বর্ডার পার হয়ে এদিকে চলে আসতে পারে, কারণ তাদের কাছে সিকিউরিটির একটা ব্যাপার তৈরি হয়েছেই। যেমন মুজিবের মৃত্যুর পর একবার তারা এসেছিলেন, 71-এ তো লাখে লাখে লোক এসেছিলেন। এই সময়টা অত্যন্ত সংযত থাকা দরকার। বাক্যালাপ থেকে শুরু করে প্রত্যেকটা ব্যাপার বর্ডারগুলোর দিকে নজর দেওয়া দরকার। একদিন যা গেছে গেছে, সেটা এখন আর সেই দিন নেই। সুতরাং এটা সরকার, বিশেষ করে কেন্দ্রীয় সরকারের নজরদারি করা উচিত এবং তাদের মনে রাখতে হবে যে এই বাংলাদেশে একটা সময় শৃঙ্গলা, হর্ষবর্ধন শৃঙ্গলা, যাকে মোদি দাঁড় করাতে চেয়েছিলেন দার্জিলিং থেকে, তিনি এক সময় কিন্তু দূতাবাসের দায়িত্বে ছিলেন এবং শৃঙ্গলা টাইট করে রেখে দিয়েছিলেন 17-18 সাল অবধি, একদম গুটিয়ে দিয়েছিলেন এই ধরনের উগ্র ব্যাপার ট্যাপারকে। জানি না কোন ইচ্ছাতে শৃঙ্গলাকে সেখান থেকে তুলে এনে এমন একটি লোককে সেখানে ফিট করা হয়েছে, তিনি কোনো তথ্যই দিতে পারেননি। মাঝখান থেকে কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে চীনা কমিশনাররা, মানে দূতাবাস কিন্তু সাংঘাতিক স্ট্রং বেশ কিছুদিন ধরে সেখানে চলছিল। পাকিস্তান দূতাবাসও কিন্তু সক্রিয় হয়েছে। কাজে খুব একটা কঠিন অবস্থা আমাদের চারিদিকে ঘিরে রেখেছে। এই সময়টা আমাদের দেশে সবার সঙ্গে সবার সদ্ভাব রাখা উচিত। এখন রাজনীতির দলাদলি নয়, কিন্তু এটা বারবার করে মনে রাখতে হবে, আজকে হাসিনার উপর যে চাপ, সে দায় আমরা এড়াতে পারি না, আমাদের দেশ এড়াতে পারে না।
আমাদের ফেলিউরিটির জন্য কিন্তু আজকে এই এত বড় ঘটনাটা ঘটেছে। সুতরাং সাবধানে থাকুন। বারবার করে যেটা বলছি, সংখ্যালঘু ভাইদের কোনো চিন্তা নেই, কারণ এটা মমতার রাজ্য। মমতা যতদিন বেঁচে আছে আপনাদের কোনো চিন্তার কারণ নেই। এবং আমি আশা করব আমাদের এখানকার সংখ্যাগুরু ভাইরা তাদের পাশে গিয়ে দাঁড়ান। এক ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে চলছি। বাকি ঘটনা আগামী দিন হয়তো প্রবীর বিশ্বাস হাইকমিশন পার্ট সার্কাসে গেছেন বাংলাদেশ হাইকমিশন অফিসের সামনে, তিনি ফিরে আসে আরও জানাতে পারবেন। শেষ করছি। নমস্কার, আদাব।